চলে এসেছি আমরা ব্যাকরণের একটি নতুন অধ্যায় নিয়ে, যার নাম ব্যঞ্জনধ্বনি। আর এই ব্যঞ্জনধ্বনি সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা জানবো আজকের এই আলোচনার মধ্য দিয়ে। নমস্কার, আমি প্রিয়তোষ। সাহিত্য অভিযানে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখুন, প্রথমেই আমি একটা সূচিপত্র তৈরি করে রেখেছি, যেখানে রয়েছে চারটি কম্পোনেন্টস। প্রথমেই দেখুন রয়েছে ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা বা ব্যঞ্জনধ্বনি কাকে বলে, 1। 2, অর্ধব্যঞ্জনধ্বনি কাকে বলে বা অর্ধব্যঞ্জনধ্বনির সংজ্ঞা। 3, ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। এবং শেষে জানবো উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো প্রথমেই আমরা চলে যাব প্রথমেই আমরা জানবো ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা, অর্থাৎ ব্যঞ্জনধ্বনি কাকে বলে। তো দেখুন, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। বোঝা গেল? উদাহরণ কি হবে? ক, খ থেকে শুরু করে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 40টি ধ্বনি হলো ব্যঞ্জনধ্বনির উদাহরণ। অর্থাৎ বাংলা ব্যাকরণে মোট ব্যঞ্জনধ্বনির সংখ্যা যদি আমাদের বলা হয়, তাহলে আমরা বলতে পারি যে বাংলা ব্যাকরণে মোট ব্যঞ্জনধ্বনির সংখ্যা 40টি। ঠিক আছে, আবার এই ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, অর্থাৎ আমরা সংজ্ঞাতেই জানি যে ধ্বনির লিখিত রূপকেই বলা হয় বর্ণ। ঠিক আছে, সেহেতু ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এবং এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, পরে অর্ধব্যঞ্জন ধ্বনি কাকে বলে? দেখুন, এখানে এই অর্ধব্যঞ্জনী শব্দটার মধ্যে কিন্তু এর অর্থটা লুকিয়ে রয়েছে। কিরকম? বলেছে অর্ধব্যঞ্জন ধ্বনি অর্থাৎ অর্ধেকটা ব্যঞ্জন ধ্বনি। আর একটু যদি ভেঙে বলি তাহলে বোঝা যাবে যে কিছুটা ব্যঞ্জন ধ্বনি আবার কিছুটা স্বরধ্বনি। ঠিক আছে, বলছে অর্ধ ব্যঞ্জন ধ্বনি মানে কি? অর্ধেকটা ব্যঞ্জন ধ্বনি, বাকি অর্ধেকটা কি? স্বরধ্বনি। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে যে অর্ধ ব্যঞ্জন ধ্বনি মানে কি? কিছুটা স্বরধ্বনি কিছুটা ব্যঞ্জন ধ্বনি। দেখুন, এখানে সেটাই লেখা রয়েছে যে যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, মানে কি কিছুটা ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হয় আবার কিছুটা স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, তাকেই বলা হচ্ছে অর্ধব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? আরেকবার বলছি, যে সকল ব্যঞ্জন ধ্বনি বা যে ব্যঞ্জন ধ্বনি কিছুটা স্বরধ্বনির মতো উচ্চারিত হচ্ছে আবার কিছুটা ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে অর্ধব্যঞ্জন ধ্বনি। যথা র, ল, ম, ব। দেখুন, এই চারটি ব্যঞ্জন ধ্বনি যথা র, ল, ম, ব, এগুলো কিন্তু উচ্চারণের সময় কিছুটা স্বরধ্বনির মতো উচ্চারিত হচ্ছে আবার কিছুটা ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে। কেননা র, ল, ম, ব কিন্তু এই ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যেই কিন্তু পড়ছে। ঠিক আছে, তাহলে ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে যেহেতু পড়ছে, তাই এটা একাধারে ব্যঞ্জন বর্ণ। আবার একইভাবে উচ্চারণ করলে কিন্তু দেখা যাবে র, ল, ম, ব স্বরধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, তাই এইগুলোকেই বলা হচ্ছে অর্ধ ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? আরেকবার আমি প্রথম থেকে বলছি, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি বা যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যথা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উদাহরণ, বা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 40টা ব্যঞ্জন ধ্বনি হলো বাংলা ব্যাকরণে মোট ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। আবার এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। পরে অর্ধ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি বা যে সকল ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তাকে বলা হয় অর্ধ ব্যঞ্জন ধ্বনি। যথা র, ল, ম এবং ব। ঠিক আছে, এবারে আমরা স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনিরও নিজস্ব শ্রেণী বিভাগ রয়েছে। এখানে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ মূলত দুই প্রকার, 1 বর্গীয় বর্ণ এবং 2 অবর্গীয় বর্ণ। প্রথমে বর্গীয় বর্ণ। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। ঠিক আছে, যথা ক, খ, গ, ঘ থেকে শুরু করে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। আবার এই 25টি বর্ণ 5 ভাগে বিভক্ত। তার একটা ভাগ হচ্ছে, একটা ভাগ নয়, পরপর ভাগ, অর্থাৎ সেই 5টা ভাগ হচ্ছে ক বর্গ, ছ
চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। বোঝা গেল? বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ। এই 25টা বর্ণ আবার 5 ভাগে বিভক্ত। এক ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই ক বর্গের মধ্যে আবার 5টা রয়েছে। শুধু ক বর্গ কেন, ক চ ট ত প, যেটাকে আমরা শর্টে বলছি ক চ ট ত প, 5টা বর্গ। প্রতিটা বর্গের আবার 5টা করে ধ্বনি রয়েছে বা বর্ণ রয়েছে। যথা ক এর মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ এবং উয়া। দেখুন 5টা, রাম 2 3 4 5। ক বর্গের মধ্যে 5টা ধ্বনি বা বর্ণ রয়েছে, যথা ক, খ, গ, ঘ, উয়া। দেখুন ঠিক উয়ার পরেই আবার আসছে চ, কেননা 25টা বর্ণ পরপর ভাগলে কি তো ঠিক এইভাবেই আসবে 5 5 5 5 করে। ক থেকে শুরু করলাম, উয়ায় শেষ হলো, আবার উয়ার পরে আসছে চ, চ এর পর আসবে কি, চ বর্গে কি কি আছে, চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইয়। দেখুন ইয়র পরে আবার আসছে ট। দেখুন উয়ার পরে যেভাবে এসেছিল চ, চ এর পরে আবার ইয় শেষ হয়েছে, ইয়র পরে আবার এসেছে ট। ট বর্গের মধ্যে কি কি রয়েছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ঠিক আছে? ঠিক একইভাবে মূর্ধন্যের পরে আবার আসছে ত, ত, থ, দ, ধ, দন্তের ন। আবার প আসছে, প এর পরে আবার প, ফ, ব, ভ। দেখুন ময় শেষ হয়ে যাচ্ছে একদম। বোঝা গেল? আরেকবার বলছি, বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় ম, মোট 25টি। তাহলে বর্গীয় বর্ণ কি, ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। এই 25টা বর্ণ আবার 5টি বর্গে বিভক্ত। কি কি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ঠিক আছে? প্রতিটা বর্গের আবার 5টা করে বর্ণ রয়েছে, যথা ক বর্গে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ। চয়ে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ঠিক একইভাবে ট, ত এবং প, প গিয়ে শেষ হচ্ছে ময়ে। বোঝা গেল? এবারে আসছি অবর্গীয় বর্ণ। অবর্গীয় বর্ণ কি কি, এই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ বাদে বাকি 14টি বর্ণকে বলা হচ্ছে অবর্গীয় বর্ণ। আরেকবার বলছি, ক থেকে ম পর্যন্ত এই যে বর্গীয় বর্ণ, এই বর্গীয় বর্ণ বাদে বাকি যে 14টি বর্ণ রয়েছে সেটাকে বলা হচ্ছে অবর্গীয় বর্ণ। ঠিক আছে? কি কি এই 14টি বর্ণ কি কি, যথা অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, হ। ভুল বললাম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, পেটকার মূর্ধন্য ষ, দন্তের স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ জ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। 14টা হয়েছে, যথা রাম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে? মোট 14টি। তাহলে অবর্গীয় বর্ণ কি কি, বর্গীয় বর্ণ বাদে অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ বাদে বাকি 14টি বর্ণকে বলা হচ্ছে অবর্গীয় বর্ণ, যথা অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তের স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ জ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এবারে দেখুন এই অবর্গীয় বর্ণকে আবার বলা হয় প্রবাহী ধ্বনি, বা অবর্গীয় বর্ণের যে উদাহরণগুলো রয়েছে এগুলো আবার প্রবাহী ধ্বনি হিসেবেও ব্যবহৃত হয়। প্রবাহী ধ্বনি কেন বলা হয়,
সেটা আমরা ঠিক এর পরের পোর্শনেই বলছি বা একটু পরেই বলবো। এখন শুধু মনে রাখার জন্য ধরে রাখুন অবর্গীয় বর্ণের উদাহরণ যেগুলো রয়েছে, এই 14টি উদাহরণ প্রবাহী ধ্বনির ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একইভাবে বর্গীয় বর্ণতেও কিন্তু তাই। এই 25টা বর্ণ, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি, পৃষ্ঠধ্বনি, স্পৃষ্টধ্বনি রূপেও ব্যবহৃত হয়। বোঝা গেল? আরেকবার শর্টে বলছি, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ দুই প্রকার, এক বর্গীয় বর্ণ, দুই অবর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ কাকে বলে? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এই 25টা বর্ণ আবার প্রতিটা 5টি ভাগে বিভক্ত। সেই ভাগগুলো হচ্ছে এক ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং শেষে প বর্গ। ক বর্গের মধ্যে রয়েছে ক খ গ ঘ উ আ, ঠিক একইভাবে চতেও তাই, টতেও তাই, প এবং ত একই ব্যাপার। এবারে এই বর্গীয় বর্ণের যে উদাহরণ রয়েছে ক থেকে ম পর্যন্ত, এটা স্পর্শধ্বনির উপর ব্যবহৃত হয়, স্পৃষ্টধ্বনির উপর ব্যবহৃত হয়, বা স্পর্শধ্বনির আরেক নাম স্পৃষ্টধ্বনি। যাই হোক, পরে অবর্গীয় বর্ণ। অবর্গীয় বর্ণ হচ্ছে সেগুলোই যেগুলো বর্গীয় বর্ণের থেকে আলাদা। অর্থাৎ বর্গীয় বর্ণ যে 25টা বর্ণ, সেই 25টা বর্ণ বাদে বাকি 14টি বর্ণকে বলা হচ্ছে এই অবর্গীয় বর্ণ, যথা অন্তস্থ জ, র, ল, তালব্য, মূর্ধন্য ষ, দন্তেশ, হ, ডয়সীন র, ঢয়সীন র, অন্তস্থ জ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আবার এই অবর্গীয় বর্ণের উদাহরণটি আবার প্রবাহী ধ্বনি রূপেও বা প্রবাহী ধ্বনির উদাহরণ রূপেও ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? এবার আমরা জানবো উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের এই ছকটা একটু ভালো করে দেখে নেওয়া দরকার, কেননা সেখানে আমরা যে সকল উদাহরণ জানবো, পাশাপাশি সংজ্ঞা জানবো, সেক্ষেত্রে এই ছকটা ঠিকঠাক ভাবে জেনে রাখলে আমাদের সেই সংজ্ঞা এবং উদাহরণ বুঝতে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। মানে বলতে গেলে এই ছকটা যদি আমরা ঠিকঠাক রপ্ত করতে পারি, সেখানে সংজ্ঞাও যেমন একভাবে আমরা বুঝে নিতে পারবো, একইভাবে উদাহরণও মনে রাখার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যারই সম্মুখীন হতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি একটি ছক বানিয়েছি, সেখানে বিভিন্ন ধ্বনি রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের ব্যঞ্জন ধ্বনি এখানে উল্লেখ রয়েছে। পূর্ববর্তী বর্গীয় বর্ণের ক্ষেত্রে বা বর্গীয় বর্ণের যে সংজ্ঞা আমরা দেখছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে বর্গীয় বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি হলো বর্গীয় বর্ণ। এখানে দেখুন একইভাবে ক থেকে ম পর্যন্তই রয়েছে। বোঝা গেল? দেখুন, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণই কিন্তু এখানে আলোচনার বিষয় রয়েছে। ক খ গ ঘ করে 25টা, ঠিক রাম 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি করে মোট 25টা বর্ণই রয়েছে, অর্থাৎ বর্গীয় বর্ণ নিয়ে আমাদের এখানে আলোচনা। বোঝা গেল? তো দেখুন, সেখানে আমি বলেছিলাম যে ওই 25টা বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে, যথা ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এবং সেই সঙ্গে এটাও বলেছিলাম যে প্রতিটা বর্গেই রয়েছে 5টা করে ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, যথা ক এর সঙ্গে রয়েছিল ক, খ, গ, ঘ, উ, আ। ঠিক একইভাবে চ এর সঙ্গেও তাই, ট এর সঙ্গেও তাই, এবং ত এবং প তার সঙ্গে একই ব্যাপার। ঠিক আছে? এবারে আপনারা একটু লক্ষ্য করুন, ক বর্গ এখানে আমি লিখেছি, শুধু যেটা দেখাচ্ছি সেটাই লক্ষ্য করুন, বাকিগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে। কেমন? ক বর্গ এখানে দিয়েছি প্রথম, অর্থাৎ প্রথম বর্গ। ক বর্গের প্রথম ধ্বনি বা প্রথম বর্ণ, ক বর্গের প্রথম ধ্বনি বা বর্ণ হচ্ছে ক। একইভাবে দ্বিতীয় বর্ণ বা দ্বিতীয় ধ্বনি হচ্ছে খ। ঠিক একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বোঝা গেল? ক বর্গের প্রথম ধ্বনি যদি বলা হয়, তাহলে আমরা বলবো ক বর্গের প্রথম ধ্বনি বা বর্ণ কি না ক। ক বর্গের যদি চতুর্থ ধ্বনি বা বর্ণ জিজ্ঞাসা করে, বলবো ঘ। ঠিক আছে? ঠিক একইভাবে চ, ট, ত এবং প প্রত্যেকটার ক্ষেত্রে একই প্রসেস, অর্থাৎ সেম প্রসেস। যদি বলা হয় ট বর্গের চতুর্থ ধ্বনি বা বর্ণ কি, তাহলে আমরা দেখব ট বর্গের 5টা ধ্বনি রয়েছে প্রত্যেকটার মতনই। তাহলে ট বর্গের চতুর্থ ধ্বনি বা বর্ণ কি? এবং ট বর্গ রাম 2 3 4, এই দেখুন এখানে 4 দেয়া আছে, চতুর্থ। তাহলে ট বর্গের চতুর্থ ধ্বনি বা বর্ণ কি? ঢ। এবং প্রত্যেকটাতে কিন্তু দেখুন হর্ষন্ত দেয়া রয়েছে। এই হর্ষন্তটা কিন্তু মাস্ট, হর্ষন্ত থাকতেই হবে। কেমন?
যেহেতু এটা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, এটি ব্যঞ্জন ধ্বনির প্রধান বৈশিষ্ট্য বা বাইরে থেকে দেখে বোঝার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু হসন্তের চিহ্ন থাকে, যেটা কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করিনি। দেখেছিলাম কি না? তো প্রতিটা বর্গের বা বর্ণের রয়েছে বা ধ্বনির রয়েছে একটি করে হসন্ত, ঠিক আছে। যদি এভাবে বলা হয় যে প বর্গের তৃতীয় বর্ণ বা তৃতীয় ধ্বনি কি, তাহলে আমরা দেখবো প বর্গের তৃতীয় ধ্বনি বা তৃতীয় বর্ণ, প বর্গের এইগুলো ধ্বনি। তৃতীয় কি আছে না, তৃতীয় ব, ঠিক আছে। যদি বলা হয় চ বর্গের দ্বিতীয় ধ্বনি কি বা বর্ণ কি না, ছ। বোঝা গেল? এবারে একটু লক্ষ্য করুন, এখানে আমি দিয়েছি অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য। অর্থাৎ অল্প প্রাণ বর্ণ বা ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি বা বর্ণ, ঠিক একইভাবে এগুলো তাই। ঠিক এই জায়গাগুলো লক্ষ্য করুন, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঠিক আছে। এবারে দেখুন এখানে হচ্ছে অল্প প্রাণ, এই রোটা লক্ষ্য করুন। অল্প প্রাণ কি কি, ক, চ, ট, ত, প। আবার কোথায় অল্প প্রাণ লেখা আছে? দেখুন এখানে লেখা রয়েছে অল্প প্রাণ। অল্প প্রাণ কি কি, গ, বর্গীয় জ, ড, দ এবং ব। তাহলে আমাদের অল্প প্রাণ কি কি আছে? ক, চ, ট, ত, প এবং গ, জ, ড, দ এবং ব। এবার যদি বলে মহাপ্রাণ কি কি আছে আমাদের? মহাপ্রাণ রয়েছে, এই দেখুন মহাপ্রাণ এখানে আছে এবং এখানে রয়েছে। মহাপ্রাণ কি কি আছে? খ, ছ, ঠ, থ এবং ফ। আবার ঘ, ঝ, ঢ, ধ এবং ভ। বোঝা গেল? এটা হচ্ছে অল্প প্রাণ, এই দুটি হচ্ছে অল্প প্রাণ। এবং বাকি দুটি হচ্ছে মহাপ্রাণ, এই দুটি, ঠিক আছে। এবারে রয়েছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন কি কি না, উয়া, ইয়, মূর্ধন্য, দন্তেন্য এবং ম। নাসিক্য ব্যঞ্জন মূলত পাঁচটি, উয়া, ইয়, দন্তেন্য, মূর্ধন্য এবং ম। বোঝা গেল? এবারে দেখুন যদি বলা হয় যে অল্প প্রাণ ধ্বনি, আমি একটু সংজ্ঞা হিসেবে বলছি, তাহলে একটা ব্যাপারটা বুঝতে পারবেন। কেননা আমি যে বললাম যে এই ছকটা দেখলে আপনাদের সংজ্ঞা এবং উদাহরণ মনে রাখতে সুবিধা হবে। একটা উদাহরণ হিসেবে বলছি, দেখুন যদি বলা হয় অল্প প্রাণ ধ্বনি কাকে বলে, দেখুন এখানে অল্প প্রাণ, এখানে অল্প প্রাণ, উদাহরণগুলো আমরা দেখতেই পাচ্ছি, ক, চ, ট, ত, প এবং গ, জ, ড, দ, ব। মিটে গেল। যদি বলে সংজ্ঞা দিয়ে দেখবো কি, দেখুন এখানে বলেছে অল্প প্রাণ রয়েছে কি, প্রথম বর্গ এবং তৃতীয় বর্গ। অল্প প্রাণ ধ্বনি কাকে বলা হয়? বর্গের প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনিকে বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। দেখুন প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনি, প্রথম ধ্বনিতে রয়েছে অল্প প্রাণ, তৃতীয় ধ্বনিতে। মহাপ্রাণ কি, দেখুন দ্বিতীয়তে রয়েছে মহাপ্রাণ, চতুর্থতে রয়েছে মহাপ্রাণ। তাহলে বলবো কি, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে, প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্গকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। সব দেখে কিন্তু বোঝা গেল, ঠিক আছে। উদাহরণ একইভাবে উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে। একইভাবে দেখুন আমার উপরেও লেখা রয়েছে আরেকটা সংজ্ঞা, অঘোষ বর্ণ এবং ঘোষ বা নাদ বর্ণ। ঠিক ওটা একইভাবে দেখুন, অঘোষে একটা রো করা আছে, তাই সেখানে বলা হবে কি, অঘোষ বর্ণ কাকে বলে? প্রতিটি বর্গের, অর্থাৎ দেখুন প্রতিটা বর্গ, ক, চ, ট, ত, প, প্রতিটা বর্গের দেখুন এই রোটা করা রয়েছে পরিষ্কার ভাবে, এবং ঘোষ এই রোটা করা রয়েছে। অর্থাৎ ঘোষ বর্ণের মধ্যে রয়েছে তিনটে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, এবং অঘোষ বর্ণের মধ্যে রয়েছে দুটি, প্রথম এবং দ্বিতীয়। অঘোষ বর্ণ কাকে বলে? প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হচ্ছে অঘোষ। ঘোষ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমকে বলা হচ্ছে ঘোষ। উদাহরণ এগুলোই, এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উদাহরণ, আবার এর মধ্যেও তাই। বুঝে গেল? এবারে বাকি রইল কি, তাহলে বাকি রইল উচ্চারণ স্থান, এই রোটা, এটা বাকি রয়েছে। দেখুন ক বর্গের মধ্যে পাঁচটা ধ্বনি রয়েছে, এখানে দেওয়া রয়েছে কণ্ঠ। মানেটা কি, ক বর্গের উচ্চারণ স্থান হলো কণ্ঠ।
দেখুন, যদি আমাদের কণ্ঠধ্বনি যখন সংজ্ঞা জানতে চাই তখন আমরা জানতে পেরেছিলাম যে সকল ধ্বনি অর্থাৎ যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করে তাকে বলা হয় কণ্ঠধ্বনি। তার উদাহরণ হিসেবে আমরা পেয়েছিলাম ক, খ, গ, ঘ এবং উয়া। ঠিক আছে, তাই এই সকল ধ্বনির উচ্চারণ স্থান কি? কণ্ঠ। দেখুন, কণ্ঠধ্বনি যেসব এই সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার মূল কণ্ঠ স্পর্শ করছে, কণ্ঠধ্বনি। আবার ঠিক একইভাবে চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ঞ এই সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মূল তালু স্পর্শ করছে, তাই এর উচ্চারণ স্থান হচ্ছে তালু। একইভাবে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এই সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মূল মূর্ধা স্পর্শ করছে। ত, থ, দ, ধ, দন্তের ন এই সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মূল দন্ত স্পর্শ করছে। এবং শেষে একইভাবে প, ফ, ব, ভ এবং ম উচ্চারণের সময় জিহ্বা মূল ওষ্ঠ স্পর্শ হচ্ছে। তাই এই সকল ধ্বনির উচ্চারণ স্থান ক বর্গের উচ্চারণ স্থান বা ক বর্গের মধ্যে যে বর্ণগুলো রয়েছে, যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ। চ বর্গের মধ্যে যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলি রয়েছে সেগুলির উচ্চারণ স্থান তালু। একইভাবে ট বর্গেও তাই মূর্ধা, ত বর্গেও তাই দন্ত এবং শেষে প তার ব্যতিক্রম নয়, ওষ্ঠ। এই হলো ছক। এই ছকটা যদি আমরা ঠিকঠাক ভাবে মনে রাখতে পারি বা বুঝে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের এর পরবর্তী যে অঘোষ বর্ণ কাকে বলে, অল্প প্রাণ কাকে বলে, মহাপ্রাণ কাকে বলে, নাসিক কাকে বলে, কোনটার উচ্চারণ স্থান কোথায় আমরা কিন্তু পরিষ্কার ভাবে জেনে নিতে পারবো কোনো রকম সমস্যা ছাড়াই। বোঝা গেল? তো এবারে আমরা সরাসরি চলে যাব এই অঘোষ কাকে বলে, ঘোষ কাকে বলে সেগুলোর একটু সংজ্ঞার দিকে। ঠিক আছে, উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 9 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে দেখুন প্রথমে রয়েছে অল্প প্রাণ ধ্বনি। এখানে এই অল্প প্রাণ ধ্বনি শব্দটির মধ্যে এর সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে। দেখুন কিভাবে বুঝবো। এখানে অল্প, অল্প মানে কি? কম। এবং প্রাণ শব্দের অর্থ এখানে কিন্তু জীবন নয়, নট লাইফ। প্রাণ শব্দের অর্থ হলো এখানে শ্বাস বায়ু, শ্বাস বায়ু। ঠিক আছে, তাহলে যে ধ্বনি উচ্চারণ করতে অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে অল্প তথা কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। বোঝা গেল? এবারে আপনি সেই ছকটার দিকে লক্ষ্য করুন। সেখানে কি দেয়া ছিল? অল্প প্রাণ কোথায় দেয়া ছিল? প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ। মনে পড়ছে? প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণে কি অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ এভাবে সাজানো ছিল। প্রথম এবং তৃতীয় ছিল অল্প প্রাণ। তাহলে এবারে কি বলতে হবে আমাদেরকে? বাংলা বর্ণমালা প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণের সময় কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়, একে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। বোঝা গেল? আরেকবার বলছি, এখানে অল্প প্রাণ ধ্বনি, অল্প শব্দের অর্থ কম, প্রাণ শ্বাসবায়ু। ঠিক আছে, বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি উচ্চারণের সময় কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই একে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে, এবারে ওই ছকটারই যে উদাহরণগুলো ছিল সেখানে লক্ষ্য করুন। প্রথম যে অল্প প্রাণ এবং তৃতীয় যে অল্প প্রাণ সেখানে উদাহরণগুলো কি কি ছিল? প্রথমে ছিল ক, চ, ট, ত, প এবং দেখুন খ, ছ, গ, জ, ড, দ, ব। ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। ঠিক আছে, সেটাই দেখুন এখানে দেওয়া রয়েছে ক, চ, ট, ত, প। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই মনে রাখবেন। তারপরে আবার দেখুন আছে গ, জ, ড, দ, ব। এবার দেখুন এইভাবে যদি আমি কেটে দিই দুটো দুটো করে, দেখুন ক, চ, ট, ত, প, তৃতীয় গ, জ, ড, দ, ব। দেখুন ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। সহজ না? ঠিক একইভাবে দেখুন মহাপ্রাণ। মহা শব্দের অর্থ কি? আমরা জানি মহা শব্দের অর্থ কি? বেশি। প্রাণ শব্দের অর্থ আমরা আগেই জেনেছি শ্বাসবায়ু। তাহলে একইভাবে ঠিক এর বিপরীত
যে সকল ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। এবারে সেই একইভাবে ছকটা লক্ষ্য করুন, সেখানে দেওয়া কি ছিল, দ্বিতীয় এবং চতুর্থ রোতে ছিল, দ্বিতীয় রোতে ছিল মহাপ্রাণ, চতুর্থ রোতে ছিল মহাপ্রাণ। ঠিক আছে, মনে পড়ছে? তো সেই তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলোই হলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। এবার যদি আমরা গ্রামাটিক্যাল ভাবে যদি আমরা সংজ্ঞাটা বলি তাহলে কি বলবো, বাংলা ব্যাকরণের প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই একে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। উদাহরণ কি, দ্বিতীয় রোতে কি কি ছিল, খ ছ ঢ থ ফ, এবং চতুর্থতে কি ছিল, ঘ ঝ ঢ ধ ব, ব নয় ভ। দেখুন ঠিক সেইভাবে খ ছ ঠ থ এবং ফ, ঠিক একইভাবে চতুর্থতে কি ছিল, ঘ ঝ ঢ ধ এবং ভ। এবার যদি আমি কেটে দিই পরপর পরপর দুটো ছাড়াছাড়ি যদি আমি বিভক্ত করে দিই, দাঁড়িয়ে গেল। ঠিক একইভাবে অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি সেই ছকটা দেখেই মনে রাখা এবং বুঝে নেওয়ার একটা সহজ উপায়। ঠিক আছে, এবারে আমরা জানবো অঘোষ ধ্বনি কাকে বলে। দেখুন এখানে ঘোষ শব্দের অর্থই হচ্ছে গাম্ভীর্য, গাম্ভীর্য। ঠিক আছে, এখানে ঘোষ শব্দের অর্থ হলো গাম্ভীর্য। তাহলে কি না, যে সকল ধ্বনি উচ্চারণের সময় কম গাম্ভীর্যের সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি অঘোষ ধ্বনি। ঠিক আছে, এবার আপনারা লক্ষ্য করুন সেই ছকটার ব্যাপারে। সেখানে কি দেওয়া ছিল, অঘোষের কলামের মধ্যে কি ছিল, প্রথম এবং দ্বিতীয়, অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে কি প্রতিটা বর্গের প্রথম ধ্বনি এবং দ্বিতীয় ধ্বনি, মনে পড়ছে, প্রতিটা বর্গের প্রথম ধ্বনি এবং দ্বিতীয় ধ্বনি। তাহলে গ্রামাটিক্যাল ভাবে কি বলবো আমরা, বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় কম গাম্ভীর্যের সৃষ্টি হয়, তাই একে বলা হয় অঘোষ ধ্বনি। আরেকবার বলছি, বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় কম গাম্ভীর্যের সৃষ্টি হয় বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হয় অঘোষ ধ্বনি। আরেকটু ভাবুন, সেখানে উদাহরণগুলি কি কি ছিল, প্রথম এবং দ্বিতীয় দুটি যে কলাম রয়েছে, যে দুটি হচ্ছে অঘোষের অন্তর্গত, সেগুলো কি ছিল, প্রথমে রোটাতে মানে প্রথমে কলামটাতে কি ছিল, ক চ ট ত প। ঠিক আছে, পরেরটাতে কি আছে, খ ছ ঠ থ এবং ফ, তাই তো? সেটাই দেখুন এখানে পরপর রয়েছে, ক চ ট ত এবং প। ঠিক এইভাবেই লিখে নেবেন, কেমন? তারপর আবার ঠিক পাশাপাশি খ ছ ঠ থ এবং ফ, তাই তো? এবারে দেখুন মাঝে মাঝে দুটো ছাড়া ছাড়া একটা করে অবলিক দিয়ে দিন। এবারে দেখুন বলা হয়েছে কি, বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। দেখুন ক এখানে একটি বর্গ, চ এখানে একটি বর্গ, ট এখানে বর্গ, ত তাই, প তাই। প্রতিটি বর্গের প্রথম, প্রথম কি, ক বর্গের প্রথম ধ্বনি ক, ক প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। তৃতীয় ধ্বনি কি আসছে, প্রথম এবং দ্বিতীয় ধ্বনি, বলবো না, দ্বিতীয় ধ্বনি, প্রথম এবং দ্বিতীয় ধ্বনি। ক বর্গের প্রথম ধ্বনি ক, দ্বিতীয় ধ্বনি খ। প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, প্রথম চ বর্গের প্রথম ধ্বনি চ, দ্বিতীয় ধ্বনি ছ, ট ঠ। ঠিক আছে, প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় কম গাম্ভীর্যের সৃষ্টি হচ্ছে বলে একে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। ঠিক আছে, পরে আসছি ঘোষ ধ্বনি। এখানেও ঠিক একইভাবে ঘোষ শব্দের অর্থ হচ্ছে গাম্ভীর্য, তাই এখানে অঘোষ ছিল বলে, অ শব্দটি যোগ ছিল বলে এখানে অ মানে কম বোঝাচ্ছিল। ঠিক এখানে অ যোগ নেই এবং ঘোষ তাই অঘোষের ঠিক বিপরীত, অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় বেশি গাম্ভীর্যের সৃষ্টি হয়, এখানে কম গাম্ভীর্য, এখানে ঠিক বিপরীত বেশি গাম্ভীর্যের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি।
এবার ঠিক একইভাবে সেই ছকটাতে যান, সেখানে ঠিক দেখুন ছকটাতে কি ছিল, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনির উপরে আন্ডার করে করা ছিল কি, ঘোষ ধ্বনি। তাহলে আমরা ব্যাকরণগত ভাবে কি বলবো, বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি উচ্চারণের সময় বেশি গাম্ভীর্যের সৃষ্টি হয় বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হয় ঘোষ ধ্বনি। আরেকবার বলছি, বাংলা বর্ণমালার প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি উচ্চারণের সময় বেশি গাম্ভীর্যের সৃষ্টি হয় বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হয় ঘোষ ধ্বনি। ঠিক আছে, সেখানে কি ছিল, গ, জ, ড, দ, ব। একইভাবে ঘ, ঝ, ঢ, ধ এবং ভ। আমি যদি এখানে দেখি গ, জ, ড, দ, ব, একইভাবে ঘ, ঝ, ঢ, ধ, ভ। পূর্বেরটার মতো একইভাবে করে দিলাম, বেশি আর এখানে ডিসকাশনে গেলাম না, কারণ পূর্বটাতে আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি। ঠিক একইভাবে শুধু সংজ্ঞাটা এখানে কম, এখানে বেশি আসছে। ঠিক আছে, ক্লিয়ার। এবারে আসছি স্পর্শধ্বনি কাকে বলে। দেখুন, কিছুক্ষণ আগে বর্গীয় বর্ণের যে সংজ্ঞা আমরা বলছিলাম, সেখানে সংজ্ঞার উদাহরণ বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। কেন উল্লেখ করা হয় সেটা এখন বলছি। দেখুন, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরের মধ্যে অবস্থিত জিহ্বা মুখগহ্বরের কোনো না কোনো অংশে, অর্থাৎ কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই পাঁচটার মধ্যে যে কোনো না যে কোনো স্থানে স্পর্শ করে বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হয় স্পর্শধ্বনি। কি বললাম, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখগহ্বরের মধ্যে অবস্থিত কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এর মধ্যে কোনো না কোনো স্থানে কোনো না কোনো সময়ে স্পর্শ করে। ঠিক আছে, তাই একে বলা হয় স্পর্শধ্বনি। এই স্পর্শধ্বনির আরেক নাম আবার স্পৃষ্টধ্বনি। স্পৃষ্টধ্বনি। এই স্পর্শধ্বনির আরেক নাম আবার স্পৃষ্টধ্বনি। কেন বলছি না, এই 25টি ধ্বনি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বরের মধ্যে স্পৃষ্ট হয় বা পেশিত হয়, পিষে যায় বলে একে আরেক নাম পৃষ্ঠধ্বনি। তাহলে কি বললাম, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখগহ্বরের মধ্যে অবস্থিত কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ কোনো না কোনো স্থানে স্পর্শ করে বলে একে বলা হয় স্পর্শধ্বনি। আবার এর আরেক নাম স্পৃষ্টধ্বনি, কেননা এই ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বরের মধ্যে স্পৃষ্ট হয়, তাই এর আরেক নাম স্পৃষ্টধ্বনি। তো বোঝা গেল। তো এখনো পর্যন্ত আমরা জানলাম উয়া পর্যন্ত, অর্থাৎ উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীবিভাগ আমরা আলোচনা করেছি এই মুহূর্তে, সেখানে রয়েছে যে 9টি শ্রেণীবিভাগ। আমরা উচ্চারণ এখানে বলেছিলাম যে 9টা শ্রেণীবিভাগে ভাগ করা হয়, তার মধ্যে আমরা এখনো পর্যন্ত উয়া পর্যন্ত এসেছি, অর্থাৎ প্রথম 5টা জেনেছি। বাকি 4টি কিন্তু আমরা জানবো ঠিক পরের ভিডিওটিতে, কেননা সময় খুবই কম। তো আপনারা পরের ভিডিওতে চলুন, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সেকেন্ড পার্টে চলুন। সেখানে আমরা বাকি 4টি নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব, কেননা বাকি 4টি বেশ বড়, এতটা সংক্ষিপ্ত নয়। এর মধ্যেও অর্থাৎ সেই সকল শ্রেণীবিভাগের মধ্যেও আরো সাব শ্রেণীবিভাগ রয়েছে। তো সেই ভিডিওতে আপনারা চলুন। আপাতত আলোচনা এখানে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।